Stereochemistry lecture 8 এই লেকচারে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করব। তো আমরা লাস্ট লেকচারে দেখলাম যে enantiomer এরা সবসময় অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর ডায়াস্টেরিওমার কখনো কখনো অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে, আবার অপটিক্যালি ইনঅ্যাক্টিভও হতে পারে। তো এই অপটিক্যালি অ্যাক্টিভ বিষয়টা কি, এর অ্যাক্টিভিটি নিয়ে আমরা এই লেকচারে ডিসকাস করব। তো শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি। দ্য টার্ম অপটিক্যাল অ্যাক্টিভিটি ইজ ডিরাইভড from the interaction of chiral materials with polarized light। দেখা যায় এরকম asymmetric বা অপ্রতিসম ম্যাটেরিয়াল সমূহ তারা পোলারাইজড লাইট, একটা তলে যে সমস্ত লাইটের ভাইব্রেশন সীমাবদ্ধ লিমিটেড, ওই সমস্ত লাইটের সাথে এটা ইন্টারেকশন করে এটার মুভমেন্টটাকে চেঞ্জ করে দেয়, ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। A solution of the minus form of an optical isomer rotates the plane of polarized light of a beam of plane polarized light in the counterclockwise direction, vice versa for the plus optical isomer. The property was first observed by John Baptist Biot in 1815 and gained considerable importance in the sugar industry, analytical chemistry and pharmaceuticals. The word racemic is derived from the Latin word racemus for bunch of grapes, the term having its origin in the work of Louis Pasteur, who isolated racemic tartaric acid from wine. আচ্ছা, এটা আশা করি আমরা আর বিস্তারিত ডিসকাশনের দরকার নেই, সহজ কথা। এখন আমরা দেখি অপটিক্যাল অ্যাক্টিভিটি বিষয়টাকে আরো কিভাবে ডিপে যে আলোচনা করা যায়। A positive value is assigned if it is clockwise with respect to an observer facing the light source, negative if counterclockwise। ঠিক আছে, যদি clockwise rotation হয় প্লাস, ইয়ে হলে মাইনাস। A substance with a positive specific rotation is described as dextrorotatory and denoted by the prefix D or plus। এটা কিন্তু ছোট হাতের d, ঠিক আছে। বড় হাতের d ওইটা আবার কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে, রিলেটিভ কনফিগারেশনের উপর। আর ছোট হাতের d অথবা প্লাস এটাই এক্সপেরিমেন্টাল একটা রেজাল্ট। One with a negative specific rotation is levorotatory, designated by the prefix lowercase l or minus। যেমন একটা লাইট সোর্স, আমরা জানি নর্মাল লাইট এটা সবগুলা তলেই এদের যে ভাইব্রেশনটা রয়েছে, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ভাইব্রেশন প্রায় মোটামুটি সবগুলা তলেই এইভাবে সে ভাইব্রেট করতে থাকে লাইটটা। কিন্তু যখন একটা পোলারাইজারের মধ্য দিয়ে এটাকে পাস করানো হয়, পোলারাইজার একটা ছাঁকুন হিসেবে কাজ করে, ছাঁকনির মতো। দেখা যায় একটা ছাঁকনির একটা যে গ্যাপ আছে, এই গ্যাপের সাথে যে সমস্ত অসিলেশনের প্লেন মিলে যায়, শুধুমাত্র সেটাই এর মধ্যে দিয়ে পাস করবে, আর বাকি সবগুলা আটকা পড়ে যাবে। মানে সহজ কথায় বাকি সবগুলা আর পাস করতে পারবে না, বাকি সবগুলা মানে ছায়ার মতো করে আটকে যাবে, দেয়ালের মধ্যে যেরকম লাইট ফেললে আটকায় যায় ওরকম আটকায় যাবে। তো এটা হচ্ছে পোলারাইজার। এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্লেন পোলারাইজড লাইট সামনের দিকে গমন করছে। Polarimeter. A polarimeter is a scientific instrument used to measure the angle of rotation caused by passing polarized light through an optically active substance. A light source সবগুলা তলে ভাইব্রেটেড করতেছে, অসিলেটেড হচ্ছে। তো পোলারাইজারের মধ্যে দিয়ে যখনই চালনা করলাম, একটা তলে এটা অসিলেশন দেখা যাচ্ছে। যখনই আমরা এই স্যাম্পল টিউবের মধ্য দিয়ে চালনা করব, অপটিক্যালি অ্যাক্টিভ এনশিওমারের মধ্য দিয়ে চালনা করব, তখন এটা ঘুরিয়ে দিবে। এই তলে এই লাইটটা ছিল, কিন্তু দেখা গেল যে লাইটটাকে ঘুরিয়ে রোটেট করে সে এই তলে এটাকে ঘুরিয়ে দিল। তার মানে একটা সার্টেন অ্যাঙ্গেল তৈরি হয়েছে আলফা, এটাকে আমরা বলতেছি কি অপটিক্যাল রোটেশন। আচ্ছা, এটাকে আমরা বলি অ্যানালাইজারের মাধ্যমে আসলে আমরা ফিজিক্সে কিছু সূত্র পড়েছিলাম, ব্রুস্টারের সূত্র, আরো বহুত সূত্র, এদের মাধ্যমে আমরা বের করতে পারি যে কত ডিগ্রি কোণে এটা বাঁকিয়ে গেছে। তারপর আমরা জাস্ট এটাকে অ্যানালাইজ করে দেখব। এবার দেখা যাক একটা লাইট সোর্স একটা স্যাম্পল সলিউশন একটা সার্টেন অ্যামাউন্টে রোটেট করবে। এখন এই রোটেশনটা ডিপেন্ড করে এখানে কতগুলা মলিকিউল আছে তার উপরে অপটিক্যাল রোটেশন হিসাব করব। আমরা এই পাথ লেন্থ যেটাকে নিব, এটাকে আমরা 1 ডেসিমিটার নিব। ঠিক আছে, যে সলিউশনটা নিব, যেরকম একটা সিম্পলিফাইড আঁকলাম, এই বরাবর লাইট যাবে। ঠিক আছে, প্লেন পোলারাইজড লাইট যাবে। এখন এই যে পাথ
লাইট যে লেন্থ বা লাইট যে পাথ যতটুকু জায়গা সে কভার করতেছে এটাকে আমরা ধরে নিব স্পেসিফিক্যালি 1 ডেসিমিটার and a sample of concentration 1 গ্রাম পার মিলিলিটার এবং কনসেন্ট্রেশনটা নিব ওই অপটিক্যালি অ্যাক্টিভ মৌলের কনসেন্ট্রেশনটা আমরা নিব 1 গ্রাম পার মিলিলিটার। তো এইভাবে যখন আমরা ফিক্সড করে দিব প্যারামিটারগুলোকে তখন এই সলিউশনটা যতটুকু রোটেট করাবে সেই রোটেশনটাকে আমরা বলবো আলফা বা স্পেসিফিক রোটেশন। আশা করি বোঝা গেল। এখন স্পেসিফিক রোটেশন বের করার একটা সহজ সূত্র আছে। যেমন এল দৈর্ঘ্যের জন্য এবং সি কনসেন্ট্রেশনের জন্য যদি রোটেশন হয় থিটা তাহলে একক দৈর্ঘ্য মানে 1 ডেসিমিটার কিউব এবং 1 গ্রাম পার লিটার মিলিলিটার ঘনমাত্রার জন্য কতটুকু হবে থিটা বাই লেন্থ ইনটু কনসেন্ট্রেশন। এটাই হচ্ছে সেই আলফা বা স্পেসিফিক রোটেশন এবং এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করবে এবং আমরা যে লাইটটাকে পাস করাবো সেই লাইটের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে। সুতরাং তাপমাত্রা এবং ওয়েভলেন্থ এই দুটাকে ফিক্স করে নিতে হবে শুরুতেই। এটা তো খুব ইজিলি আমরা বের করতে পারলাম কি যে অপটিক্যাল রোটেশন দেখি। এখন বড় হাতের ডি এবং বড় হাতের এল যেটা কিনা স্ট্রাকচার দেখে বুঝতে হয় এটা আমরা কিভাবে ডিটারমাইন করব। তো খেয়াল করি these small d and small l prefixes should not be confused with the capital D and capital L prefixes based on the actual configuration of each enantiomer. এরা কনফিগারেশনের উপর বেসিস করে এদেরকে করা হয়েছে অ্যাসাইন করা হয়েছে with the version synthesized from naturally occurring plus glyceraldehyde being considered the D form. ঠিক আছে, প্লাস গ্লিসারালডিহাইডকে আমরা ডি ফর্ম চিন্তা করে এর সাপেক্ষে আমরা সবার এই অ্যাবসলিউট কনফিগারেশন বের করব। এই কারণেই ডি এবং এল এটার যে নোমেনক্লেচার সিস্টেম এটাকে আমরা বলি যে রিলেটিভ কনফিগারেশনাল সিস্টেম। ঠিক আছে, আমরা রিলেটিভ কনফিগারেশন প্রকাশ করি ডি এবং এল দ্বারা। ফর এক্সাম্পল 9 of the 19 L amino acids commonly found in protein are dextrorotatory and the D fructose is also referred to as levolose because it is levorotatory. ঠিক আছে, সব সময় এটা কি কিন্তু আমাদের কনফিউজড হওয়া যাবে না যে বড় হাতের ডি হলেই যে এটা ডেক্সট্রোরোটেটরি হবে তা না, এটা আবার লেভোরোটেটরিও হতে পারে। যেমন ডি ফ্রুক্টোজ এটা কিন্তু একটা লেভোরোটেটরি কম্পাউন্ড। আবার অ্যামিনো অ্যাসিড এল অ্যামিনো অ্যাসিড এদের মধ্যে কিন্তু আবার অনেকে ডেক্সট্রোরোটেটরিও আছে at the wavelength of 589 ন্যানোমিটারে এরা ডেক্সট্রোরোটেটরি রোটেশন দেখায়, ডান দিকে মুভমেন্ট দেখায়। সুতরাং এই বড় হাতের ডি এবং বড় হাতের এল এটা জাস্ট আমরা কনফিগারেশন দেখে বের করব, ছোট হাতের ডি ছোট হাতের এল এক্সপেরিমেন্ট দেখে বের করব। এখন কিভাবে আমরা ডি এবং এল অ্যাসাইন করি সেটা একটু খেয়াল করি। an optical isomer can be named by the spatial configuration of its atom. অ্যাটমগুলো কিভাবে একটা সাথে একটা সাপেক্ষে আরেকটা যুক্ত আছে তার সাপেক্ষে। The DL system does this by relating the molecule to glyceraldehyde. গ্লিসারালডিহাইডের সাথে কম্পেয়ার করে আমরা ডিএল সিস্টেমটা ডেভেলপ করলাম। গ্লিসারালডিহাইড is chiral itself এটা and its two isomer are labeled D and L. এক্ষেত্রে এই OH ডান পাশে আছে তাকে আমরা বলতেছি যে ডি গ্লিসারালডিহাইড আর OH যদি বাম পাশে থাকে সেটা হচ্ছে L গ্লিসারালডিহাইড। এবং সাবধান, কার্বন স্কেলেটনটাকে আমরা সবসময় ভার্টিক্যালি স্থাপন করব এবং যেখানে সবচেয়ে কার্যকরীমূলক সবচেয়ে বেশি প্রায়োরিটি সম্পন্ন কার্যকরীমূলকটাকে আমরা উপরে স্থাপন করব। সেইভাবে আস্তে আস্তে আমরা এইভাবে ভার্টিক্যালি কার্বন স্কেলেটনকে স্থাপন করে খেয়াল করব যে কোথায় এই হাইড্রোক্সিলটা আছে, বামে নাকি ডানে। যদি বামে থাকে এল, ডানে থাকলে ডি। In this system, compounds are named by analogy to the glyceraldehyde. মানে একটার সাথে আরেকটাকে অ্যানালজি করে আমরা রিলেটিভলি এই এটা বের করব। তাছাড়া আরেকটা নেমিং কনভেনশন আছে সেটা হচ্ছে আরএস নেমিং কনভেনশন। সিআইপি রুল দিয়ে বের করতে হয়। কান, ইনগোল্ড এবং রাশিয়ান সায়েন্টিস্ট প্রিলগ এদের নামানুসারে
এই সিআইপি রুলটা তৈরি করা হয়েছে এবং এটা খুব ডিটেইলসে আমরা আলোচনা করেছি লেকচার 5 এ। লেকচার 5 এর মধ্যে আরো 5টা পার্ট আছে, সেটা দেখার অনুরোধ রইল। যারা আরএস নোমেনক্লেচার সিস্টেমটা জানি না, আগে যেয়ে দেখে আসলেই হবে। লেকচার 5। আচ্ছা, আমরা এটা এখানে বাদ দিব, এখানে আমরা এটা কোনো আলোচনাই করব না। এখন এই স্লাইডে আমরা ব্যাখ্যা করলাম যে কিভাবে আমরা ডি এবং এল আইসোমার আমরা বের করতে পারি। কিভাবে করা হয়? The compound's stereochemistry is related to the dextrorotatory or levorotatory enantiomer of glyceraldehyde। মানে এই ডিএল সিস্টেমে, ডিএল কনভেনশনে যেটা বলে যে the compound's stereochemistry, ওই যৌগটার stereochemistry is related to that of the dextrorotatory and levorotatory enantiomer of glyceraldehyde. The dextrorotatory isomer of glyceraldehyde is in fact the D isomer। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে যে আমরা এই গ্লিসারলডিহাইড থেকেই আমরা কিন্তু ইচ্ছা করলে আরো কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারি স্টেপ আপ প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, স্টেপ আপ প্রসেসের মাধ্যমে যখন আমরা একটা করে কার্বন এবং এই হাইড্রোক্সিল বাড়াতে থাকবো, তখন দেখা যাবে যে আলটিমেটলি সবচেয়ে দূরবর্তী কার্বনে হাইড্রোক্সিল কোথায় আছে তার উপর বেসিস করে আমরা ওই যৌগটার ডিএল কনফিগারেশন আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, তো আমরা এখানে দেখি কিভাবে বের করি। রুল অফ থাম্ব ফর ডিটারমাইনিং দ্য ডিএল আইসোমেরিক ফর্ম অফ অ্যান অ্যামিনো অ্যাসিড ইজ দি, অ্যামিনো অ্যাসিডের জন্য এটা হচ্ছে কর্ন রুল। দ্য গ্রুপস, মানে কার্বনিল গ্রুপগুলোকে আমরা CO দিয়ে প্রকাশ করব। তারপরে থাকে হচ্ছে আর, যত অ্যালকাইল গ্রুপ আছে, তারপরে N, সেটা হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং গ্রুপ, are arranged around the chiral center carbon atom, siding with the hydrogen atom away from the viewer। আমরা হাইড্রোজেন অ্যাটমকে আমাদের থেকে পেছনে রাখবো, পেছনে রেখে if these groups are arranged clockwise around the carbon atom then it will be called P form, and if the counterclockwise rotation is found then it will be L form। ঠিক আছে, যেমন আমরা বললাম কি এটা CHIRAL, আমরা একটা কাজ করি, হাইড্রোজেনটাকে আমাদের থেকে দূরে সরায় দিই। তারপরে এখানে বললাম যে আছে হাইড্রোজেন এবং এই জায়গাতে আছে NH2। তো খেয়াল করি, যেহেতু হাইড্রোজেন একদম পেছনে আছে, যদি পেছনে না থাকে আমরা সোয়াপের মাধ্যমে পেছনে ফালাই দিব। এটা খুব ইজি, আমরা লেকচার 2 তে আলোচনা করছি কিভাবে সোয়াপ করা যায়। তো এবার দেখি যে কর্ন রুল আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। CORN, কর্ন। তাহলে আমরা শুরুতে দেখব কার্বনিল গ্রুপ কোনটা আছে। এই তো কার্বনিল গ্রুপ যুক্ত একটা ফাংশনাল গ্রুপ হচ্ছে এটা। তারপরে আসে কি আর কোথায়? আর হিসেবে আমরা চিন্তা করব, সরি এটা CH3 হবে। তো এটা হচ্ছে আর এই হচ্ছে N, তাই তো? তাহলে আমরা কিভাবে ঘোরাবো? এইভাবে। তো দেখা যাচ্ছে এটা যেহেতু একটা ক্লকওয়াইজ ডিরেকশন আমরা পাচ্ছি, তাই এটা হচ্ছে ডি আইসোমার। এই হচ্ছে সিস্টেম ডিএল বের করার কর্ন রুলের মাধ্যমে। হাইড্রোজেনটাকে পেছনে রাখবো, তারপরে দেখবো আমরা কোথায় কার্বনিল আছে, তারপরে আর গ্রুপ কোথায় আছে, তারপর অ্যামিন গ্রুপ কোথায় আছে সেটা। তো ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিড তারা সবাই হচ্ছে এল ফর্ম, আর গ্লাইসিন তো এটা অ্যাকাইরাল, এটা নিয়ে আমাদের ভাবতে হয় না। One example is the amino acid alanine, which has two optical isomers and they are labeled according to which isomer of glyceraldehyde they come from. On the other hand, glycine, the amino acid derived from glyceraldehyde, has no optical activity as it is not chiral. Alanine, however, is chiral. According to Korn rule, আমরা প্রায়োরিটি হিসেবে কার্বনিল গ্রুপকে আগে নিব, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এন। দ্য প্রায়োরিটি ইজ ডিটারমাইন্ড। আমরা খেয়াল করি, তাহলে আমরা এই অ্যালানিনের ইয়েটা বের করি, কনফিগারেশন বের করি। খেয়াল করা যাচ্ছে কার্বনিল এটার প্রায়োরিটি 1, তারপরে আর গ্রুপ 2, তারপর হচ্ছে এন গ্রুপ 3। তাহলে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, সুতরাং এটা হচ্ছে এল ফর্ম। আর এটা হচ্ছে কিভাবে 1 2 3, এটা হচ্ছে কি ডি ফর্ম, ক্লকওয়াইজ রোটেশন। ছোট হাতের ডি ছোট হাতের এল, এটা বোঝায় যে অপটিক্যাল রোটেশন, এটা কি ডান দিকে ঘোরাবে নাকি বাম দিকে ঘোরাবে। বড় হাতের ডি বড় হাতের এল, rightward or leftward arrangement of substituents about
chiral center used for normally used for amino acid and carbohydrate তার জন্য এটা ইউজ করা হয় আর সবার জন্য এটাকে আমরা খুব বেশি ইউজ করি না আর আরএস সিস্টেম সবার জন্যই ব্যবহার করা হয় এটা একটা মডার্ন সিস্টেম এটা রাইটওয়ার্ড এন্ড লেফটওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট অফ সাবস্টিটিউয়েন্টস অ্যারাউন্ড chiral center সিআইপি রুলের মাধ্যমে বের করতে হয় তো R minus laboratory with absolute configuration R আচ্ছা যদি এরকম লেখা থাকে আমরা এটাকে বুঝে নিব absolute configuration R এবং optical rotation হচ্ছে laboratory নেগেটিভ ওকে তো আমরা আরেকটা প্র্যাকটিস করেই এই লেকচারটা শেষ করে দিব যেরকম খেয়াল করা যাক এটা CHO C না আমরা ফিশার দিয়ে আঁকি OH H OH 1 2 3 4 OH CH2 OH এটা আমরা গ্লুকোজের স্ট্রাকচার আঁকলাম এটার জন্য আমরা ডিএল কনভেনশনের মাধ্যমে এটা নামকরণ করতে চাই বা এটার স্টেরিওকেমিস্ট্রি নোটিফাই করতে চাই তো ডিএল বের করার জন্য আমরা কি কাজ করব আমাদের যেটা খেয়াল করতে হবে এর মধ্যে অনেকগুলো স্টেরিওজেনিক সেন্টার আছে কিন্তু আমাদের চিন্তা করতে হবে কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরে কে আছে সবচেয়ে দূরে 5 নম্বর কার্বনটা আছে এখন এই 5 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা এবার মিলাবো গ্লিসারালডিহাইডের সাথে গ্লিসারালডিহাইডের ডান পাশে যদি হাইড্রোক্সিল থাকতো তাহলে আমরা বলতাম যে ডি গ্লিসারালডিহাইড আর বাম পাশে থাকলে এল যেহেতু এটার ক্ষেত্রে ডান পাশে আছে ডান পাশে যেহেতু হাইড্রোক্সিল আছে তাই এটাকে আমরা বলবো ডি গ্লুকোজ এটার নাম হবে কি ডি গ্লুকোজ আর যদি হাইড্রোক্সিলটা বাম পাশে থাকতো এটার নাম হতো এল গ্লুকোজ আর আমরা যদি আরএস বের করতে চাই আরএস এর ক্ষেত্রে কিন্তু আমরা পুরা যৌগের ক্ষেত্রে বলি না এটা আর বা এটা এস আমরা প্রত্যেকটা স্টেরিওজেনিক সেন্টারে আমরা ডিফাইন করি এই স্টেরিওজেনিক সেন্টারটা কি আর নাকি এস যেমন এটা হচ্ছে আর এটা এস এটা আর এটা আর ঠিক আছে তো এই নেমিং সিস্টেম এবং নেমিং এর যে কনভেনশন এটা এ পর্যন্তই থাকলো নেক্সট লেকচারে আমরা খেয়াল করব যে কিভাবে ক্যালকুলেশন করতে পারি যে এনানসিওমেরিক এক্সেস তারপর একটা রেসিমিক মিক্সচার অথবা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা গেল এর মধ্যে কত পার্সেন্ট আর আছে কত পার্সেন্ট এস আছে সরি কত পার্সেন্ট প্লাস আছে কত পার্সেন্ট মাইনাস আছে সেটা আমরা খুঁজে বের করব তো সেই লেকচার দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ